এটি সম্পত্তি বিবাদ মামলায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে এই নিয়ে তৃতীয়বার তলব করল সিআইডি। হাইকোর্ট দুর্নীতি মামলায় সরকার বারবার বেকায়দায় পড়েছেন মাননীয় বিচারপতির বিভিন্ন অবজারভেশন এবং রায়ের কারণে। আইনজীবী এবং রাজনীতিবিদদের একটা অংশ এই পরিষ্কার অভিযোগ তুলেছে। নিঃসন্দেহে চাঞ্চল্য কোন দিকে জল গড়াচ্ছে। আমার পরের প্রতিবেদন গোটা বিষয়টা তুলে ধরবো, তারপর ফিরদৌস শামীম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার কাছে আসবো। দেখুন, জমিবাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী পেশায় আইনজীবী প্রতাপ চন্দ্র দে'র বিরুদ্ধে। শুক্রবার ফের যাকে ভবানী ভবনে তলব করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন আইনজীবীদের একাংশও। कहीं पे निगाह है, कहीं पे निशाना। এখন একটা জমি সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে সিআইডি ইনভেস্টিগেশনের কি প্রয়োজনীয়তা সে বিষয়ে যথেষ্ট একটা প্রশ্ন চিহ্ন তো থেকেই যাচ্ছে। এবং এটাও অস্বীকার করলে চলবে না যে জাস্টিস সিনহার কোর্টে কিন্তু অনেক বড় বড় মামলায় অনেক রায় হয়েছে, যেগুলো আমাদের আশঙ্কা যে এইগুলোতে হয়তো বিচার ব্যবস্থাকে প্রভাবিত করারও একটা চেষ্টা চলতে পারে। 22শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বেলা 11টায় ভবানী ভবনে বিচারপতি অমৃতা সিনহার স্বামী ও আইনজীবী প্রতাপ চন্দ্র দে'কে হাজিরা দিতে বলা হয়েছে সিআইডির তরফে। বর্তমানে নিয়োগ দুর্নীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। যদি ইনভেস্টিগেশনের মধ্যে থাকে দ্যাট ইজ গুড, কিন্তু ইনভেস্টিগেশনটা যদি প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, আউটসাইড দ্য পারভিউ অফ দ্য অকারেন্স বা আউটসাইড দ্য কজ অফ অ্যাকশন হয়, তাতে কিন্তু পুলিশ অফিসাররাও ছাড়া পাবে না। 1 ডিসেম্বর, 16 ডিসেম্বরের পর এবার 22শে ডিসেম্বর। এক মাসের মধ্যে আইনজীবী প্রতাপ চন্দ্র দে'কে 3বার ডেকে পাঠিয়েছে সিআইডি। শনিবারই ভবানী ভবনে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এটা পুলিশকে দিয়ে করানো হচ্ছে। ওরা ভাবছেন যে এইভাবে অমৃতা সিনহার যিনি স্বামী তাকে বিব্রত করলে পরে অমৃতাকে বিব্রত করা হবে। লাভ হবে না, কেন অমৃতা সিনহাকে আমি যতটুকু জানি তিনি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মতো বিচারক নন। আর দ্বিতীয় কথা হচ্ছে তার স্বামী প্রতাপবাবু তার বিরুদ্ধে যা আছে সেটা উনি মোকাবিলা করবেন, দরকার হলে আইনি ব্যবস্থাও নেওয়া যাবে। ভয়ঙ্কর ষড়যন্ত্র। এটা শুধু অমৃতা সিনহা নয়, মিস্টার বিন্দালের সময় থেকে হচ্ছে। এই সরকার করছে, সিআইডি পুলিশ করছে, ভাইপোর নির্দেশে করছে, মমতা ব্যানার্জির সম্মতিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করা। বিচারপতি অমৃতা সিনহা তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন যেটা শাসক দলের পছন্দ হয়নি। তথ্যবিজ্ঞ মহল বলছে সেই কারণেই বিচারপতি অমৃতা সিনহার যিনি স্বামী তিনি সম্ভবত ওকালতি করেন, অ্যাডভোকেট, তাকে সিআইডি রোজ ডেকে পাঠাচ্ছে। তৃণমূলের যাকে পছন্দ হবে না বা কোনো কারণে মনে হবে একটু ডিস্টার্ব করা উচিত, তৃণমূলের জন্য এজেন্সি আছে সিআইডি। অমিতাভ লালা, বাংলা ছেড়ে পালা, এগুলো সবাই ভুলে গেলেন। সিপিএম তো প্রকাশ্যে মিছিল করেছে। কোনো বিচারপতি নিজেদের রাজনৈতিক অতীতের ছায়া থেকে বেরোতে পারছেন না, এবং সেক্ষেত্রে অবজারভেশনের নামে তারা রাজনৈতিক উইশ লিস্ট বের করে দিচ্ছেন। তৃণমূলের নেতাদের যখন সিবিআই ইডি ডেকে পাঠায় তখন তো অনেকে উল্লাসে ফেটে পড়ান। তাহলে এখন একজন আইনজীবীকে কোনো একটি মামলায়, সেটাও আবার সুপ্রিম কোর্টের সবুজ সংকেত নিয়ে, যদি সিআইডি ডেকে পাঠায় তাহলে এত বুকে ব্যথা হচ্ছে কাদের? সোমবার আইনজীবী প্রতাপ চন্দ্র দে'কে মোবাইল ফোন জমা দিতে বলে সিআইডি। সিআইডির তরফে বলা হয়েছিল 8ই সেপ্টেম্বর তিনি যে মোবাইল ফোনটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল ফোনটি জমা দিতে হবে। নোটিশে এও বলা হয় জমা দেওয়ার সময় ফোনের লক এবং অ্যাপের লক খুলে জমা দিতে হবে। সূত্রের খবর, এদিন মোবাইল ফোনটি জমা দিতে যাননি আইনজীবী প্রতাপ চন্দ্র দে। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন কেন ফোনটি জমা দেননি তার উপযুক্ত কারণ জানিয়ে দেবেন। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। শুভেন্দু অধিকারী বলছেন ভয়ঙ্কর ষড়যন্ত্র। দিলীপ ঘোষ বলছেন যে বিচারপতিদেরও ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে সবার মুখ বন্ধ করা যায়। বিচার ব্যবস্থার মুখ বন্ধ করা যাচ্ছিল না, তাই তাদের টার্গেট করা হচ্ছে, যে কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমি ফিরদৌস শামীমের কাছে যাব। ফিরদৌস, অত্যন্ত জনপ্রিয় একটি গানের কথা তুমি বললে তোমার বক্তব্যে, যে কहीं पे নিগাহে কहीं पे নিশানা। এখনও অবধি যে দুবার ডাকা হয়েছিল প্রতাপবাবুকে, তিনি দুবারই গেছিলেন। তৃতীয়বারের জন্য তাকে তলব করা হচ্ছে। তোমার এই গানটা কেন তুমি ব্যবহার করলে ব্যাখ্যা করবে? কहीं पे নিগাহে কहीं पे নিশানা। হ্যাঁ, তার কারণ আমি কেন বলেছি,
তার কারণ হিসেবে আমি দুটো সুপ্রিম কোর্টের দুটো অর্ডার নিয়ে এসেছি, পাশাপাশি রাখছি। এই দুটো নির্দেশকে পাশাপাশি রেখে আমি জাস্ট একটা জিনিস ইন্ডিকেট করতে চাইছি। সেটা কি? সেটা হলো যে মামলাটিতে প্রতাপবাবুকে এই সিআইডি ডাকছেন, সেই মামলাতে যিনি রাজ্যের পক্ষ থেকে গিয়ে সিআইডি ইনভেস্টিগেশন হোক বলে খুব সুন্দরভাবে গিয়ে বলে এলেন, আরেকটি মামলায় যেখানে অভিষেক ব্যানার্জি হচ্ছে পিটিশনার, সেখানে গিয়ে সে আবার গিয়ে বলছে সেই আইনজীবী গিয়ে যে ওই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আদালতে একদম মামলাটা রাখা যাবে না। দুটো নির্দেশকে আমি পাশাপাশি রাখছি, এটা সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দ্বিতীয় কথায় আসি, এই যে মামলার অভিযোগপত্রটা একবার পড়বেন গোটাটা এবং আপনারা দেখাবেন। এই অভিযোগপত্র কে করেছেন? একজন বিধবা মহিলা, তিনি অভিযোগ করছেন তার ভাইয়ের সঙ্গে তার সম্পত্তির বিবাদ। তার ভাই নাকি বলেছে যে তার প্রতাপবাবু হচ্ছেন আইনজীবী, আমি জানি না আইনজীবী হলে তার ভোকালতনামা নিশ্চিতভাবেই তিনি ফাইল করবেন, আমি জানি না এই ইনভেস্টিগেশনে তার ভোকালতনামা আছে কিনা, বা যদি অ্যাজ এ কাউন্সিলর অ্যাপিয়ার করে কোনো অর্ডার শিটে নাম আছে কিনা। তৃতীয় হচ্ছে তিনি বলছেন যে সে তার নাম রেফার করেছে, তাতেই সিআইডি দুবার ডেকেছে এবং তৃতীয়বার কবে ডেকেছে ডেটটা খুব ইন্টারেস্টিং। তিনটে ডেটই খুব ইন্টারেস্টিং। কেন বলছো? এই যে বললাম যে অভিষেক ব্যানার্জির মামলায়, হ্যাঁ ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে 20 তারিখে পরবর্তী শুনানি, 22 তারিখে ডেকেছেন। আমি কয়েকটা কথা উল্লেখ করে দিতে চাইবো যেটা আপনাদের এই বিভিন্ন খবর থেকে জানতে পারছি, সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। আচ্ছা, 9 ঘন্টা ধরে প্রায় জেরা করেছেন, আপনারাই দেখিয়েছেন। আচ্ছা, এই একটি পারিবারিক বিবাদ, সেখানে তৃতীয় একজন ব্যক্তি বললেন আমার সাথে পরিচয় আছে, তাতে 9 ঘন্টা জেরা করবেন। আচ্ছা, আমার কাছে অন্তত পক্ষে 8 থেকে 10টা অভিযোগপত্র আছে যেখানে সরাসরি যাদের মামলা চলছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, একদম লিখিত অভিযোগ। করবেন তো তদন্ত? এবার তুমি বলছো অতি সক্রিয়তার উদাহরণ, একদম শুধু অতি সক্রিয়তা নয়। কুণাল ঘোষ একটা কথা বললেন, সুপ্রিম কোর্টের জাস্টিস খান্না এবং জাস্টিস ভাট্টির বেঞ্চ তাদের অনুমতিক্রমে সিআইডি ডেকেছে। ইয়েস, আমি সেটাই বলছি, সেই জন্য বলছি যে নির্দেশটা হলো না, সেখানে স্টেট তো পার্টি ছিল, স্টেটের হয়ে যে গিয়ে বলছে সিআইডি ইনভেস্টিগেশন হোক, আবার সেই একই ব্যক্তি অভিষেক ব্যানার্জির হয়ে গিয়ে বলছে সেই সুপ্রিম কোর্টের সামনে গিয়ে যে একদম মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আদালতে এই মামলা রাখা যাবে না। একই ব্যক্তি, আমি সেই জন্য পাশাপাশি দুটো নির্দেশকে রাখছি, এটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অ্যাভেলেবেল। একই ব্যক্তি গিয়ে, যে ব্যক্তি স্টেটের হয়ে গিয়ে অ্যাপিয়ার করে বলে যে হ্যাঁ এই মামলায় সিআইডি হোক, আর সেই একই ব্যক্তি অভিষেক ব্যানার্জির হয়ে গিয়ে বলে যে অমৃতা সিনহার আদালতে এই মামলা করা যাবে না, সেই মামলাটা অন্য। আমি বলছি যে এটা হচ্ছে প্রেসার টেকনোলজি, প্রেসার ট্যাকটিস। কেন? আমি কতগুলো ঘটনাক্রম বলি। এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নির্দেশ দিয়েছেন, তার ঘরের সামনে বসা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা যখন নির্দেশ দিয়েছেন, তার বাড়িতে পোস্টারিং থেকে শুরু করে আদালতের গেট বন্ধ করেছেন। আবার এখন নতুন টেকনোলজি আবিষ্কার করেছেন, নতুন ট্যাকটিস আবিষ্কার করেছেন, যে প্রথমে বাড়িতে পোস্টারিং হয়েছে, এবার পরিবারের লোকজনদের ধরে টানো। এনারা খুব বড় বড় আইনজীবী, আমি তো আইনের ছাত্র, আমি অবাকও বুঝি না, কিন্তু আমি যেটুকু বুঝি যে সুপ্রিম কোর্ট যখন কোনো আদেশ দেয় নিশ্চয়ই সব দিক বিচার বিবেচনা করেই দেয়, তো এদের বক্তব্যগুলো এরা সুপ্রিম কোর্টে গিয়ে জানালেই পারে। এবং যেখানে বিচারটা হচ্ছে, এখানে তদন্ত হচ্ছে, জাস্টিস সঞ্জীব মান্না এবং এলএম ভাট্টির ডিভিশন বেঞ্চ তারা অর্ডার দিয়েছে সিআইডিকে। আমি আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্টিং আমি দেখছিলাম, সেখানে বারেন বেঞ্চকে কোট করে আনন্দবাজার বলছে যে নভেম্বর মাসের শুনানিতে পশ্চিমবঙ্গের সিআইডিকে ভয় দেওয়ারহীনভাবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। তার মানে কি ভয় ডট ছিল, তাই সুপ্রিম কোর্ট মনে করেছে যে এখানে ভয় ডট ছিল, এবং বলেছে তদন্তে যদি কোনো প্রভাব খাটানোর চেষ্টা করা হয় সেটাও যেন শীর্ষ আদালতকে জানানো হয়। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার স্বামী, তিনি যে তার স্ত্রীর বিচারপতি হওয়ার পদকে ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, সুপ্রিম কোর্টের এই অবজারভেশনই স্পষ্ট বারেন বেঞ্চ। এবার ওর প্রসঙ্গে আসছি, একটা
বেঞ্চের কাছে যদি কেউ আবেদন করে, আমরা তো সুমন এর আগে কদিন আগে উদাহরণ দেখলাম যে কামদুনির যে ধর্ষকরা ছাড়া পেল, সেই তাদের হয়ে যে সওয়াল করলেন সেই আইনজীবীর নাম ছিল ফিরোজ এডুলজি। সেই ব্যক্তি দেখছি ইডি সিবিআই এর হয়ে রোজ সওয়াল করছেন, অর্থাৎ সেখানে একদম না, সেইখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে না, সেখানে তবে হাতে হাতে ধরি ধরি ওখানে গিয়ে কামদুনির ধর্ষকদের হয়ে মামলা হচ্ছে, আবার এরা ইডি সিবিআই এর বেঞ্চে যাচ্ছে। এই যে হিপোক্রেসি একদম এত ঝামেলার কিছু নেই। এই ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি চলছে, আদালতে দেখলাম হাইকোর্টে ভাইপোর বিচার হবে না। গোটা পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে বিচারপতিদের হেনস্থা, সে মদন মিত্রের বেলের সময় হোক বা জাস্টিস রাজশেখর মান্তা হোক বা অভিজিৎ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার উল্লাসটা কি ছিল সেটা দেখেছে। প্রশ্ন আমার একটাই শুধু আছে, হ্যাঁ, এবং আমার একটাই প্রশ্ন আছে, সেখানে একটাই দাবি, এই যে ইনফ্লুয়েন্স এতগুলো কথা বলা হচ্ছে না, কালীঘাটের 35টি সম্পত্তির প্লট এটা ইনফ্লুয়েন্সড হয়ে বিক্রি করেছিল কিনা লোকেরা, এর একটা তদন্ত কি হবে? কার ইনফ্লুয়েন্স হয়েছিল কি হবে? যে অমৃতা সিনহার একই দেখলাম আমি সিআইডি পতাকাটা ধরে দিক না। আমরা বিশ্বাস করি বিচার ব্যবস্থাকে রাজনীতির গোলা জলে দাবানো সম্ভব নয়। একদম বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যমে আছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা সংবিধান আছে, ওই দুটোকে সিআইডি কয়লা, গরু, অপা, সপা, গপা খুঁজে পায় না। সিআইডি এখন হচ্ছে সেন্ট্রাল ইনভেস্টিগেটর ফর ডিডি। আচ্ছা, সিআইডি কোনো তদন্ত করতে পারছে? সিআইডির কাজ কি এইটা নাকি? বিচারপতির স্বামীকে গিয়ে আক্রমণ করছে, এ তো কল্পনা করা যায় না। বিরোধীদের বিরুদ্ধে এরকম কেস দিয়ে দেওয়া হতো। একটা পতাকা ধরিয়ে দাও না ভাই, তৃণমূলের একটা পতাকা ধরিয়ে সমস্যা হয়ে যাবে তো। বারবার যখন তৃণমূল কংগ্রেসকে বলা হয় যদি ভয় না থাকে যাক না, বারবার যে সুপ্রিম কোর্টে যায় ফেস কত অসুবিধা করে কিসের অসুবিধা? দেখুন, আমি আমাদের দেশে প্রভাবশালীরা এতটাই প্রভাবশালী যে তারা যে কোনোভাবে কিন্তু আইনের মানে গেরোর বাইরে যাওয়ার চেষ্টা করেন। তাতে যদি প্রশাসন ব্যবহার করতে হয় ব্যবহার করেন, তাতে যদি বিচারপতির বাড়িতে পোস্টার দিতে হয় তারা তাই করেন, যদি আদালতে যদি ধর্ণা দিয়ে বসতে হয় তারা তাই করেন। তাদের একজনও গ্রেফতার হন না, যারা পোস্টার দেয় তাদের ছবি পাওয়া যায় একেবারে, কিন্তু গ্রেফতার হন না। প্রভাবশালীরা এতটাই মানে আমাদের রাজ্যে প্রভাবশালী, এতটাই প্রভাব তারা তৈরি করতে পারেন যে বিচারপতিদের প্রতিদিন গালাগালি করতে পারেন তারা। প্রয়োজনে কলেজিয়াম ব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলতে পারে একেবারে। মানে ফলে আমি কিন্তু বলছি আপনাকে যে যে কোনো মানুষ যদি একটা ডিডাকশন করে যে ভাই কেন বিচারপতি মান্থার বাড়িতে বা আশপাশে কেন পোস্টার মারা হয়েছিল, তাহলে আপনি মোটিভটা বুঝতে পারবেন যে প্রভাবশালীরা বাঁচার জন্য এটা কাউন্টার হিসাবে কিন্তু সিআইডি কে ব্যবহার করছে। সুপ্রিম কোর্ট প্রসিডিউরাল ম্যাটার, রাজনীতিবিদরা প্রভাব খাটাতে পারে আর আইনজীবী প্রভাব খাটাতে পারে। 12 বছর সুপ্রিম কোর্ট কিন্তু আমি ছোটবেলায় স্কুলে পড়তাম, ভাইপো শেষ করতাম আমার বেঞ্চ পাল্টাই 12 বছর আমি আমার পরের প্রতিবেদনে আসবো, যেটাও কিন্তু আইনি ব্যাপার। তবে তার আগে অদ্ভুত একটা সমাপতন লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে গানের দুটো বাক্য ফিরদৌস ব্যবহার করেছে, কहीं पे निगाहे कहीं पे निशाना, সেই গানটা কোন ফিল্মের জানেন? অনেকের মনে পড়ে যাবে, ফিল্মটার নাম সিআইডি, 1956 সালে সেটা রিলিজ করেছিল। এটা দেবানন্দ নায়ক, আমরা প্রত্যেকে জানি, কিন্তু সমাপতন সিনেমাটার নাম, ফিল্মটার নামও সিআইডি। আমি দ্রুত আমার পরের প্রতিবেদনে যাব উইথ আ ভেরি সিরিয়াস নোট, যে আজকে আবার জোড়া ধাক্কা রাজ্য সরকার খেলো কলকাতা হাইকোর্ট থেকে। কোন কোন মামলায় প্রতিবেদন বলবো। সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে কি স্কুল সার্ভিস কমিশন লজ্জা পাচ্ছে? এসএসসি মামলায় সোমবার এমনই প্রশ্ন তুলল হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ মানার কি কোনো ইচ্ছে রয়েছে?
আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতি মামলায় এদিনই রাজ্যের মুখ্য সচিবকে কড়া প্রশ্নের মুখে দাঁড় করালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ দুটি মামলায় সোমবার আদালতে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরত এসেছে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। সেই মামলা এদিন নবম দশমের শিক্ষক নিয়োগের সুপারিশপত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান জানায় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি জানিয়ে দেন কমিশনের অবস্থান সন্তোষজনক নয়। কমিশনের কাছে বিচারপতির প্রশ্ন, প্রথম দিন থেকে জানতে চাওয়া হচ্ছে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে এসএসসির কোনো ভুল হয়ে থাকলে তা খুঁজে বের করা গেছে কিনা এবং খুঁজে বের করা হলে তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে। উত্তরে এসএসসির আইনজীবী জানান তারা অনেক অনিয়ম খুঁজে পেয়েছেন, সেগুলো আদালতের সামনে পেশ করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে। বিচারপতি বলেন কমিশন কাদের সুপারিশপত্র দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার। যদি দেখা যায় কমিশনের সুপারিশপত্র পাওয়া ছাড়া অন্য ব্যক্তিরাও নিয়োগপত্র পেয়েছেন তাহলে সেটা খতিয়ে দেখার জন্য সিবিআই এর প্রয়োজন নেই। একথা বলার পরই বিচারপতি প্রশ্ন তোলেন, কমিশন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে কেন? তিনি বলেন প্রায় 1 মাস ধরে আদালত কমিশনের থেকে তথ্য চাইছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে কমিশন কিছু লুকোতে চাইছে। কমিশন জানায় নবম দশমে 183 জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ছিল, তার মধ্যে 122 জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। বাকি 61 জনের সুপারিশপত্র কেন প্রত্যাহার করা হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি প্রশ্ন করেন, আদালত কি সুপারিশপত্র প্রত্যাহার করতে বারণ করেছিল? এ নিয়ে সুপ্রিম কোর্টের কি কোনো স্থগিতাদেশ আছে? হাইকোর্টের কোনো স্থগিতাদেশ আছে? সেরকম কিছুই নেই বলে জানায় কমিশন। এই প্রেক্ষাপটে বাকি 61 জনের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন এদের রাজ্য সরকারের বেতন ভোগ করার কোনো অধিকার নেই। স্কুল সার্ভিস কমিশন যেভাবে চলেছে, যেভাবে চলছে, যেভাবে রিপোর্ট দিচ্ছে, যেভাবে নিয়োগের দুর্নীতি তাকে ধামাচাপা দিতে চাইছে এবং যেভাবে কার্যত কোর্টের মূল মনোভাবকে কার্যত অস্বীকার করে এড়িয়ে ডিলে করার মধ্য দিয়ে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে, এটাতে কোর্ট সঙ্গত কারণেই অসন্তুষ্টি প্রকাশ করেছে। অন্যদিকে আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির বিরুদ্ধে প্রায় 50 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এই মামলায় সিবিআই এর পাশাপাশি ইডিকেও তদন্তে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই এর তরফ থেকে তাদের উপরে থাকা মামলার চাপ ও কর্মীবল কম থাকার কথা বলা হয় আদালতে। সেক্ষেত্রে রাজ্যে 10 জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সেই নির্দেশনামা পাঠিয়ে দেন মুখ্য সচিবের অফিসে। প্রথমে 3রা নভেম্বর ও পরে 7ই ডিসেম্বর আদালতে নির্দেশ জানানো হয় মুখ্য সচিবের অফিসে। এই পরিস্থিতিতে সোমবার ফের এই মামলার শুনানি শুরু হয়। সেখানে সিবিআই এর আইনজীবী জানান এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই করা হয়নি রাজ্য সরকারের তরফে। আর তখনই বিচারপতি প্রশ্ন করে ওঠেন, আদালতে নির্দেশ মানার কি কোনো ইচ্ছে আছে? মঙ্গলবার বিকেল 3টের মধ্যে হলফনামা আকারে মুখ্য সচিবকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমন কোনো সপ্তাহ আছে যেখানে তৃণমূল কংগ্রেস সরকার তিরস্কৃত হয়নি? তাদের সরকার পরিচালনার পদ্ধতি, তাদের স্বচ্ছতা নিয়ে আদালত কোনো তির্যক মন্তব্য করেনি? এরকম তো কোনো দিন যায় না। এটাই তৃণমূল সরকার পরিচালনার পদ্ধতি, আর এটাই তৃণমূলের ধারাবাহিকতা। এর জন্য তারা গর্ব করতে পারে যে বারবার কোর্টে যায়, কোর্টে গিয়ে ধাক্কা খায়, আবার যায়। কোনো বিচারপতির রায় নিয়ে বলতে তো আবার বলাটা খুব ঝুঁকির হয়ে যায়, কারণ আবার দেখা যাবে ডিভিশন বেঞ্চে গিয়ে সেই রায় বা সেই অবজারভেশন খারিজ হয়ে যাচ্ছে। তো সুতরাং একজন দিয়েছেন, শোনা গেল, এরপরে কি হবে সেটা আইনেই দেখা যাবে। এখন মঙ্গলবার মুখ্য সচিব কি হলফনামা জমা দেন সেদিকেই নজর সকলের। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি অরূপের কাছে আসবো। অরূপ, এক হচ্ছে যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, আমরা প্রত্যেকে জানি সুপ্রিম কোর্ট প্রায় নজিরবিহীনভাবে একেবারে টাইম লাইন বেঁধে দিয়েছেন, একেবারে একটা ডেডলাইন ফিক্স করে দিয়েছেন। কি সেটা? যে 6 মাসের মধ্যে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার নিষ্পত্তি করতে হবে এবং তদন্তের 2 মাস সময়সীমা দিয়েছেন সিবিআইকে। উচ্ছ্বসিত হয়ে আমার প্যানেলের প্রত্যেক অতিথি সেদিন প্রশংসা করেছিলেন যে এইভাবে না হলে জাস্টিস দেওয়া যাবে না। কিন্তু আজকে সেই মাননীয় বিচারপতি যিনি এটার বিচার করছেন তাকে বলতে হচ্ছে যে এসএসসি সুপারিশপত্রের ক্ষেত্রে ভুল করেছেন কিনা এবং ভুল করে থাকলে সেক্ষেত্রে ভুল সংশোধনের কি করেছে এটা
যেটার সন্তোষজনক কোনো উত্তর মাননীয় বিচারপতি পাননি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলছেন যে গত 1 মাস ধরে সাহায্য চাইছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আজকে যে আপনারা কিছু লুকোতে চাইছেন। আমি বলছি সুপ্রিম কোর্ট সময়সীমা, একটু খানিকক্ষণ আগে সুপ্রিম কোর্টকে বিচারকে সম্মান দেওয়ার কথা হচ্ছিল না, সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দেওয়ার পর অরূপ, এবং দ্বিতীয় যে 10 জন পুলিশ অফিসারকে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ডেপুটেশনে সিবিআই এর পাঠানোর জন্য সুপারিশ করেছিলেন 50 কোটি টাকা ন্যূনতম যার অর্থমূল্য সমবায় দুর্নীতি মামলায়। সেখানেও রাজ্য সরকার মাননীয় মুখ্য সচিবের কাছ থেকে জানতে চেয়েছেন বিচারপতি কাল 3টের মধ্যে হলফনামা জমা দিয়ে বলতে হবে যে কেন সেটা হলো না। দুটো ক্ষেত্রেই না, ঠিকই তো। আইন দেখুন, আইনের প্রসিডিওর মধ্যে, আমাদের আইনের প্রসিডিওরের মধ্যে কারুরই ঢোকার কোনো এখতিয়ার নেই। যদি মনে হয় সেখানে কোনো ডিলে হয়েছে, কর্তব্যে গাফিলতি হয়েছে, নিশ্চিতভাবে বিচারপতি তার রায় দিতে পারে। বারবার হচ্ছে মুখ্য সচিবকে কালকে 3টের মধ্যে বলতে হবে যে কেন দেয়া গেল না, সেটা বলার দায়িত্ব তার, এবং বিচারপতি সেক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা নেন নিশ্চয়ই আইনের প্রভিশনের মধ্যে সেই ধারা রয়েছে। কিন্তু আমার একটা জিনিস প্রশ্ন হচ্ছে যে এতদিন নেননি কেন? 1 বছর 1 মাস ধরে মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেছেন। জানার ইচ্ছে আছে, আমি আইনজীবী নই আসলে। যে কোনো মানুষেরই যদি কোনো রায় পছন্দ নয় সিঙ্গেল বেঞ্চে, তাহলে ডিভিশন বেঞ্চে যাওয়ার অধিকার আছে। ভারতবর্ষের আইন সেই অধিকার দিয়েছে। আমি জানি না আজকে কোনো আইনজীবী উচ্চতর বেঞ্চে আদালতে আপিল করার অপরাধে তাকে তিরস্কার করা যায় কিনা, বা ভারবালি তাকে বলা যায় কিনা যে তাকে গ্রেপ্তার করা হবে কোনো আইনজীবীকে, আমি জানি না। আমি জানি না আনন্দবাজারের কাছ থেকে আগামী দিন হয়তো আমরা জানতে পারবো যে আজকে আদালতের মধ্যে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, যার রিফ্লেকশন আগামী দিন আজকে ন্যায় ব্যবস্থার প্রতি মানুষের আঙুল তোলার জায়গাগুলোর অবকাশ তৈরি হয়ে যাচ্ছে না তো? যে একজন আইনজীবী তিনি উচ্চতর বেঞ্চে যাচ্ছেন বলে তাকে তিরস্কার করতে হবে, তাকে বলতে হবে যে গ্রেপ্তার করিয়ে দেবো। দেখুন, এই যে রিক্রুটমেন্ট স্ক্যামে আমাদের মূল এন্ডেভার কি, যে যোগ্য ব্যক্তিরা চাকরি পায়, এবং আদালত সেটা বুঝেছেন বলেই একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে কারণ হচ্ছে একদিকে যেমন অযোগ্যরা চাকরি পেয়েছে, এটা যেমন একটা ফ্যাক্ট, অন্যদিকে যোগ্য ব্যক্তিরা তারা কিন্তু এখনো ওয়েট করছে, তারা রাস্তাতে বসে আছে, কেউ বাড়িতে বসে আছে, কেউ হয়তো অলরেডি মারাও গেছে, এরকম ঘটনা ঘটেছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখেছি গ্রুপ সি, গ্রুপ ডি, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, একদিকে স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা রেকমেন্ডেশন লেটার ইস্যুই করিনি, অপরদিকে বোর্ড বলছে যে আমরা ফিজিক্যালি পেয়েছি, হার্ড কপি পেয়েছি, অ্যাজ ওয়েল এজ সফট কপি পেয়েছি সেই রেকমেন্ডেশন লেটারে, তার উপর ভিত্তি করে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছি। এইরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। আদালতের মূল এন্ডেভার, আমাদের প্রত্যেকের এন্ডেভার একটাই, সেটা হচ্ছে যে অযোগ্যদের বাইরে বের করে যোগ্যদের সেই স্থান দেওয়া, এবং আসলে কি হচ্ছে এই সিস্টেমের ফলে একটু বলতে সেটা হচ্ছে এই সিস্টেমের ফলে সব থেকে বেশি যারা বঞ্চিত হচ্ছে তারা হচ্ছে ছাত্রছাত্রী, এবং এই অযোগ্য ছেলেমেয়েরা যারা ধরুন শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা কন্টিনিউ করার অর্থ হলো এই ছাত্রছাত্রীরা কিন্তু যাওয়ার অপরাধে কোনো আইনজীবীকে এরকম ব্যবস্থা করানো যায় কি? আজকে জাস্টিস ভগবানের বেঞ্চে কি এই ধরনের কোনো নির্দেশ এসেছে? সুমনদা, যেদিকে তৃণমূল এগোচ্ছে, আপনারা তো ভগবান বানিয়েছি আমরা ওই বিচারপতিকে, একজন বিচারপতি আমি বলছি যে যেদিকে তৃণমূল এগোচ্ছে, এরপর তো বিচারপতিদের কিডন্যাপ করে কোন দিন দেখবো কুণাল ঘোষ হচ্ছে বিচারপতির আসনে বসে আছে, এইদিকে এগোচ্ছে। আমি বলছি যে মাননীয় বিচারপতি 1 মাস ধরে এই যে ছাত্রদের বিচার দেওয়ার কথা হচ্ছে, 1 মাস ধরে বিচারপতিকে জিজ্ঞেস করতে হচ্ছে যে আপনি ভুল করেছেন কিনা এসএসসি। আমি বলছি সন্তোষজনক উত্তর চাই। আমি বলছি সুমনদা, মাননীয় বিচারপতি বসা সৌভাগ্য না, 1 মাস ধরে যদি বিচারপতি উত্তর না পান আমরা কি উত্তর পাবো? আমার সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না সুমনদা, আমি যে স্কুলে পড়তাম ভাইপো সেই স্কুলে পড়তো, বেটা এত বেঞ্চ কোনোদিন পরিবর্তন করেনি, স্কুলের বেঞ্চ কোনোদিন পরিবর্তন করেনি, যেভাবে বেঞ্চে 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 ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে। এত কলম যদি চুরি না করে থাকেন এত বেঞ্চে যাওয়ার কি আছে? বুক ঠুকে বলবেন যে চুরি করেননি, তারপর যেভাবে ঠিক আছে সুমনদা, এত চুরির মধ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তো আমরা দেখেছি। আরেকটা কিন্তু আমরা দেখলাম যে এখানে দাঁড়িয়ে স্টেট এলিজিবিলিটি পরীক্ষায়, সেখানে একটি কলেজে কিন্তু দুজনকে আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, মোবাইল টোবাইল সমেত, তার ভিডিও কিন্তু ভয়ঙ্কর ভাইরাল হচ্ছে। এত দুর্নীতির পরেও সিএম এর ভাইজি কিন্তু চাকরি হারিয়েছে, এমএলএ এর মেয়ে কিন্তু চাকরি হারিয়েছে, তাও নির্লজ্জতায় গলাবাজিটা করতেই হবে।
আমি সেই সময় একটু বাইরে ছিলাম, আমি মাথা মুন্ডনের পরে মেয়েটা যেভাবে প্রতিবাদ করলো মনে হলো যে প্রায় সমস্ত রাজ্য প্রশাসন নেমে গেছে, এই সমস্যা মিটে গেল। 48 ঘন্টার পরে আবার দেখলাম সেই উদ্যোগ আর নেই। মানে এটা কিন্তু বারবার হচ্ছে, আপনার যদি একটা পলিটিক্যাল উইল না থাকে আপনি কিন্তু শেষ পর্যন্ত এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারবেন না। এই যে বলা হচ্ছে না 1 মাস ধরে চেয়ে 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 নথি পাচ্ছি না, আদালত তো এটা নতুন কিছু বলেনি, জবাব পাচ্ছেন না। আমি বলছি এটা অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিশ্বজিৎ বসু বলেছিলেন, অমৃতা সিনহা বলেছেন, একের পর এক বিচারপতির একই অভিযোগ দিয়ে একদম। এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব। এমনিতে দেখুন, সোনারপুর তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব নেতার বিরোধ, এটা ব্যক্তিগত বিরোধ হিসেবে এতদিন সংবাদ মাধ্যম এবং আমরাও কোনোদিন সামনে আনিনি, কিন্তু এখন আনতে হচ্ছে। তার কারণ থানা অবধি জল গড়িয়ে গেল। অনেকে বলছেন শাসকের সোপ অপেরা, কিন্তু অভিযোগ খুবই মারাত্মক। খুব আপনারা জানেন সাংবাদিকতার শর্ত মেনে দুপক্ষের সমানভাবে বক্তব্য নিয়ে পাশাপাশি আপনাদের সামনে রাখবো। নিঃসন্দেহে শাসকের মধ্যে নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব, নাকি এর পেছনে ওই ক্ষমতাশালী এবং প্রভাবশালীদের সমস্যাও কিছু আছে, আপনারা বিচার করুন। প্রতীক দে হচ্ছে রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব নেতা সহ আমার এই 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর। প্রত্যেকটা জায়গায় তার বউ বলে পরিচয় করাচ্ছিলেন এবং ছড়িয়ে বেড়াচ্ছিলেন বিষয়বস্তুটা। সম্পর্কটা ছিল এটা সবাই জানেন, উডবি ওয়াইফ হবে, পারিবারিক সেই জায়গা ছিল। সোনারপুরের শাসকের সোপ অপেরা। সোনারপুর রাজপুর এলাকায়, রকের আড্ডায়, পাড়ায় চায়ের দোকানে, অলিগলিতে আপাতত জোর চর্চা এই নিয়েই। মূল চরিত্রে দুজন, 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার এবং স্থানীয় তৃণমূল নেতা প্রতীক দে। তৃণমূল কাউন্সিলরের দাবি, বিয়ের প্রস্তাবে রাজি হননি বলে প্রতীক তাকে হুমকি দিচ্ছেন। মত্ত অবস্থায় বাড়িতে ঢুকে মা বাবাকে গালিগালাজ করছেন। তার আকাঙ্ক্ষা চাহিদা ছিল একটাই, যে তোমাকে আমার বউও হতে হবে, শুধুমাত্র তাই নয়, তো তোমাকে যা যা বলবো সেইগুলো, যা যা করতে বলবো সেগুলো করতে হবে। তোমাকে সামনে রেখে আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা তুলবো, সেগুলোর ভাগ আমি তোমাকে দেব। তো সেই সমস্ত প্রস্তাবগুলো আমি যখন প্রত্যাখ্যান করি, আমাকে বিভিন্ন মাধ্যম থেকে বলা হয়েছে যে সাংগঠনিক প্রশাসনিক যে কোনো কাজ করতে গেলে বাইরে, সেখানে লোক মারফত তুলে নেওয়া হবে এবং বলা হবে বিরোধী দল এই কাজটা করেছে। তো সেইটা বলা হয়েছে, সঙ্গে বলা হয়েছে পদত্যাগ করুক, নয়তো গায়েব হয়ে যাবে, খুন হয়ে যাবে। পাপিয়ার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা প্রতীক দেও। যেন ঠিক আমি তুমি আর মাঝে কে। কলকাতা পুলিশের একজন আধিকারিক, তার সাথে একটা সম্পর্ক বোধহয় তৈরি হয়েছে। পুলিশ আধিকারিককে সাথে নিয়ে উনি আমাকে সরিয়ে দিতে পারলে এলাকাটা দখল করতে পারবেন এবং এলাকা দখল করে উনি ওনার যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারবেন। পরিস্থিতি আরও জটিল হয়েছে তৃণমূল নেতৃত্বের ভূমিকায়। গত 4 ডিসেম্বর সোনারপুর থানায় অভিযোগ জানান তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার, কিন্তু 2 সপ্তাহ কেটে গেলেও তৃণমূলের যুব নেতা প্রতীক দের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে ফোন করা হলে তিনি গোটা বিষয়টি শুনে বলেন তিনি এ ব্যাপারে কিছু বলবেন না, যা বলার বলবেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস। তাকেও আমরা ফোনে যোগাযোগ করি, কিন্তু তিনিও রবিবার এবিপি আনন্দকে জানান পুর পরিষেবা সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা তৈরি হলে অবশ্যই তো দেখা হবে, কিন্তু কারুর ব্যক্তিগত বিষয়ে তিনি নাক গলাবেন না। তাহলে এই সমস্যা মেটাবে কে? অবাঞ্ছিত এবং বলবো এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অভিযোগ যখন হয়েছে দুপক্ষকে ডেকে ইজি ব্যাপারটা মেটানো যায়। বাইরের দলের নামে যে কেলেঙ্কারি যেটা হচ্ছে, এটা হতো না, এটা একটা হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে হচ্ছে কি, আমি আগেই তোমাকে উল্লেখ করলাম যে অপদার্থ নেতৃত্ব। কবি নির্মলেন্দু গুণ লিখেছিলেন, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রতীক আর পাপিয়ার মাঝে এই সমস্যার সমাধানের দরজাটা খুলবে কে? হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। সুকুমার রায়ের ভাষায় বললে, খাদ্য দিতে অতিথির থালে দৈবাত না ঢোকে কভু যেন নিজ গালে। কিন্তু গরিবের গ্রাস যদি দুর্নীতিবাজরা নিজ গালে পুড়ে দেয়, তা মারাত্মক বই কি। রেশন কেলেঙ্কারিতে ইডির চার্জশিটের পর ফের নতুন করে রাজ্য তোলপাড়। এজেন্সির দাবি এখনো পর্যন্ত 100 কোটির দুর্নীতির প্রমাণ মিলেছে। চার্জশিট বলছে 36 কোটি টাকা নাকি গেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। তার মধ্যে 22 কোটি নাকি উদ্ধারও হয়েছে। এখন তদন্তের জল কোথা থেকে কোথায় গড়াবে সেটা বলবে সময়। আমরা শুধু চাই গরিবের দুমুঠো গ্রাস নিয়ে মুনাফা লোটার এই যে খেলা,
চিরতরে বন্ধ হোক, এই দাবি রাখছি। আর তার জন্য কেস দিলে দেবেন? কেস দেবেন না প্লিজ। হাত পায়ে ব্যথা, হাত পা নড়ছে না, আমি যাবো না। আমি যাবো না। হ্যাঁ বলুন। আমাকে বসতে দিন স্যার। ওখানে বসতে কি অসুবিধা হচ্ছে? আমার 350 সুগার আছে, হাত পা নাড়তে পারছি না, আমাকে বসতে দিন স্যার। কেস দেবেন না প্লিজ।